পলিটিক্যাল হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। শুরুতেই বললাম যে প্রতিবাদটা হওয়া এখনো জরুরি। প্রতিবাদ আরও একবার হওয়া উচিত ট্রেন্ডিং, কারণ বিচার এখনো পেন্ডিং। শিয়ালদা আদালতে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা না হওয়ার পর থেকেই আসরে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে শতপ্রণোদিত মামলা দায়ের করাও হয়েছে, কিন্তু রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে হাইকোর্ট। কেন প্রশ্ন? কারণ রাজ্য নাকি হঠাৎ করে চাইছে অবিলম্বে যত দ্রুততার সঙ্গে হোক অপরাধীকে সাজা দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেই দিয়েছেন, আমার হাতে থাকলে এতক্ষণে ফাঁসির সাজা করিয়ে দিতাম। যেন ফাঁসির সাজা করানোটা কোনো ব্যাপার নয়, হাত কা খেল হ্যায়। এই কেসে ফাঁসির সাজা করিয়ে দিয়েছি, ওই কেসে ফাঁসির সাজা করিয়ে দিয়েছি, এই কেসটাও ফাঁসির সাজা করিয়ে দিতাম, একদম জল ভাতের মতো। কিন্তু প্রশ্ন এখানে যে পরিবারকে লুকিয়ে কেন রাজ্যকে হাইকোর্টে যেতে হচ্ছে? পরিবারকে জানিয়ে যেতে কি প্রবলেম? অভয়ার পরিবার, যার মা যার বাবা লড়াই করছেন দাঁতে দাঁত চিপে, যারা এই লড়াইটা শেষ না দেখে ছাড়বেন না বলছেন, তাদেরকে না জানিয়ে তাদেরকে অন্ধকারে রেখে হঠাৎ করে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো হাইকোর্টে চলে গেল রাজ্য, তাও কিনা অপরাধীর ফাঁসি চেয়ে। এত তাড়া কিসের রাজ্যের? সঞ্জয় রায়কে সাজা দেওয়ার জন্য, ফাঁসিতে ঝোলানোর জন্য এত তাড়া কেন পশ্চিমবঙ্গ সরকারের? এ প্রশ্ন আমি নয়, এ প্রশ্ন তুলছে কলকাতা হাইকোর্ট, যে কেন অভয়ের পরিবারকে লুকিয়ে এসেছে রাজ্য। মামলায় অভয়ের পরিবারের বক্তব্য শুনতে চেয়েছেন বিচারপতি। 27 জানুয়ারি হবে মামলা শুনানি। যাদের বক্তব্য শুনতে চায় আদালত, তারা এই তদন্তে আগ বাড়িয়ে রাজ্যের হস্তক্ষেপ নিয়ে কি বলছেন। আজকে শুরু করব অভয়ের বাবার বক্তব্য দিয়ে, কারণ মেয়ে হারিয়েছেন তাঁরা। চরমতম শূন্য বুক নিয়ে, অসহায়তা নিয়ে, কষ্ট চেপে দাঁতে দাঁত চেপে লড়াই করছেন তারা, অভয়ের মা এবং বাবা। তাই তাদেরকে না জানিয়ে হঠাৎ করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেল রাজ্য। এত তৎপরতা কিসের? এত তাড়া কিসের? এত মরিয়া হয়ে উঠল কেন রাজ্য সরকার? আজ সোজাসুজি স্বর্ণালী শুরু করব অভয়ার বাবার বক্তব্যকে দিয়ে। শুনুন। স্টেট আপিল করেছে হাইকোর্টের কাছে, এই নিয়ে কোনো ইনফরমেশন আগে থেকে ছিল আপনার? না, আমরা সংবাদ মাধ্যম থেকে জানি, এবং আমি সিবিআই এর যে আইও সীমা পাউজি, ওনাকে ফোন করেছিলাম। উনি বললেন আমি কিছু জানি না। আমার পরে বিকালবেলা যখন আমি লিস্ট দেখলাম, তখন দেখলাম সিবিআই ভার্সেস স্টেট মামলাটা হয়েছে। তো সিবিআই যদি না জানতো না, এটা আমার কেমন জানি, উনি মিথ্যা কথা বলেছেন আমাকে। এটা পুরো, এটা যেদিন পরে আসবেন বা কোনো কথা হবে, আমি এর উত্তরটা চাইবো ওনার কাছে। এত অতি সক্রিয়তা, এটাই আমি, উনি যেরকম মানে মুখ্যমন্ত্রী সব জায়গায় তো খেলা হবে করেন, এটাকেও খেলার ছলে নিয়েছেন। এটা কোনো ওনার কাছে ব্যাপারই না আর কি। সেজন্য বলেছি খেলা হবে পর্যায়ে যাচ্ছে, খেলা হচ্ছে আমার মেয়েকে নিয়ে। হঠাৎ করে এত সক্রিয়তা কেন বুঝতে পারছি না। মুখ্যমন্ত্রী তো সব জায়গায় খেলা হবে বলেন, হয়তো এখানেও কোনো একটা খেলা চলছে। আমি জানি না যে সমস্ত শাসক দল সবসময় ধরে নেয় যে আসলে মানুষ খুব বোকা বিভিন্ন সময়তে, আর আমাদের রাজ্যের শাসক দল বোধহয় এই হিসেব নিকেশ অঙ্ক কষার ক্ষেত্রে কয়েক যোজন দূরে অন্য রাজ্যকে 10 গোল দিতে পারে। আমরা বলি না যে অন্য রাজ্যেও তো এই হয়েছে, ওই রাজ্যেও তো ওই হয়েছে, সেই রাজ্যেও তো তাই হয়েছে। যদি প্রশ্ন করি কখনো রাজ্যের তরফ থেকে, উত্তরপ্রদেশকে প্রশ্ন করি আপনার রাজ্যেও তো এই হয়েছে, গুজরাটকে প্রশ্ন করি, অন্যান্য রাজ্যকে প্রশ্ন করি, প্রত্যেকে বলবে যে হ্যাঁ আমার রাজ্যে এই কেস হয়েছে। দিল্লি বলবে আমার রাজ্যে অমুক কেস হয়েছে, গুজরাট বলবে আমার রাজ্যে তো অমুক কেস হয়েছে। মেরে পাস क्या है? সিনেমার মতো বলতে পারবো না যে মেরে পাস মা হ্যাঁ, আমাকে বলতে হবে মেরে পাস बहुत 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 सारे इंसिडेंट है। কোন এক রাজ্য হাতরাসে থেকে গেছে, তো কোন এক রাজ্য কাটুয়ায় থেকে থেমে গেছে, কোন এক রাজ্য একটা দুটো ঘটনায় থেমে গেছে। কিন্তু আমাদের রাজ্যে ঘটনার পর ঘটনা, তালিকার পর তালিকা, ইনসিডেন্টের পর ইনসিডেন্ট, ধর্ষণের পর ধর্ষণ,
তালিকাটা লম্বা। তাই এই রাজ্য থেকে ভারতের আর কোনো রাজ্যের দিকে আঙুল তুলতে পারি না নৈতিকতার দিক থেকে। অপরাধ হয়, অপরাধ মুক্ত রাজ্য এখনো পর্যন্ত আমার দেশ গড়তে পারেনি। ইনফ্যাক্ট অপরাধ মুক্ত দেশও অন্য কোনো দেশ গড়তে পারেনি, কিন্তু সেখানে একটা নিয়ন্ত্রণ থাকে, লিমিট থাকে, সাজা থাকে, ব্যবস্থা থাকে। যে রাজ্যে ধর্ষণটা ছোট ঘটনা হয়ে যায়, যে রাজ্যে ধর্ষণটা দুষ্টু ছেলের কাজ হয়ে যায়, যে রাজ্যে ধর্ষিতা মেয়ের চরিত্র নিয়ে কাটাছেড়া চলে, সে প্রেগনেন্ট ছিল কিনা, সেই রাজ্যের মানুষ হয়ে আমি আর যাই পারি না কেন অন্যান্য রাজ্যের দিকে আঙুল তুলতে পারি না। ছেড়ে দিন, এবার আসি কোর্টের পার্টি। এই মুহূর্তে আমার হাতে যে অর্ডার কপি রয়েছে সেই অর্ডার কপি আমরা গতকাল থেকে দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলো পয়েন্টকে আমরা বড় করে মানে হাইলাইট করে রেখে দিয়েছি, অনেকগুলো পার্ট। আমি এই পার্টে ডিটেলে যাব না, অনেক লম্বা চার্জ, অনেক লম্বা অর্ডার। আমি একটা একটা করে পয়েন্ট ধরে বলবো যে আসলে অভয়ার বাবা যা বলছেন যে কিসের এত দ্রুততা, কিসের খেলা, হঠাৎ কেন সক্রিয়তা, এই প্রশ্নের উত্তর বোধ হয় এই এতগুলো পাতার অর্ডার কপির মধ্যে রয়েছে। চলুন দেখা যাক শিয়ালদা আদালত থেকে এই অর্ডার দেওয়ার সময় আসলে কোন কোন পয়েন্ট আলাদা করে বলা হয়েছিল, যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিজের পাপ ঢাকতে রাজ্যের হঠাৎ এই তৎপরতা, এই সক্রিয়তা। চলুন শুরু করা যাক। সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণ খুন, দিন যত গড়িয়েছে স্পষ্ট হয়েছে আদতে বৃহত্তর ষড়যন্ত্র। আমি বলছি না, চার্জশিট বলছে, অর্ডার কপিও বলছে। এবং তাতে ইন্ধন রয়েছে কার? পুলিশের, স্বাস্থ্য দপ্তরের, রাজনৈতিক নেতাদের। অথচ স্রেফ সঞ্জয়ের ফাঁসি না হওয়ায় তৃণমূল এমনভাবে রাস্তায় নামছে, এর আগেও নেমেছে, যেন সরকারের কোনো দায়ই নেই, যেন সরকার চায় যে যত তাড়াতাড়ি সম্ভব দোষীর সাজা হোক। আরে দোষীটা কে, দোষীটা কজন, সে বিষয়ে প্রশ্ন করলে স্পিকটি নট। শিয়ালদা আদালতের রায় স্পষ্ট হয়েছে ঠিক কতখানি গাফিলতি ছিল মমতার দপ্তরের। একটার পর একটা পর্দা ফাঁস করব আজ। চলুন শুরু করা যাক। নির্দেশনামার 110 নাম্বার পয়েন্ট, একাধিক পয়েন্ট রয়েছে, 110 নম্বর পয়েন্ট থেকে শুরু করি। আদালত স্পষ্ট করে দিয়েছে যে 9 আগস্ট সকালে হাসপাতালে চিকিৎসকের দেহ অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে আরজি করের প্রফেসর। অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন আরজি করের এক প্রফেসর। ফোন করেন অধ্যক্ষকে সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ তার উত্তরে কি বলেন? সন্দীপ ঘোষ বলেন, তিনি বলেন যে সমস্যা হওয়ার আগে দেহটাকে ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হোক। এই কথা বলছেন সন্দীপ ঘোষ। এবং এখানে গ্রাফিক্স 1 পার্ট আমি আলাদা করে রেখেছি। গ্রাফিক্স এই দেখুন, এখানে আমি এই পার্টটাকে আমি বড় করে দেখিয়েছি, এত দূর থেকে দেখা সম্ভব নয়, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন, তার বাংলা তর্জমা করে দিয়েছে। এখানেই শেষ নয়, সেকেন্ড পয়েন্টে আসি। মমতার পুলিশ ঠিক কোন কাজটা করেছে দেখুন। চলুন, নির্দেশনামায় উল্লেখ রয়েছে যে লালবাজারের উইমেন্স গ্রিভেন্স সেলের তৎকালীন ওসি রূপালী মুখার্জি সেই রাতে অভিযুক্ত সঞ্জয়কে তার ফোন ফেরত দেন। চার্জ করতে ফেরত দেয় ফোন অভিযুক্ত সঞ্জয়কে। চার্জ করতে যে অভিযুক্ত সঞ্জয় পুলিশের কাছ থেকে ফোন ফেরত নেয়, ফোন ফেরত পায়ও। এই ফোন সারা রাত ছিল সঞ্জয়ের কাছে। পরের দিন সকালে তার কাছ থেকে ফোন ফেরত নেওয়া হয়। এটা কি সম্ভব? মূল অভিযুক্ত, ধর্ষক, খুনে অভিযুক্ত, যার নাকি ফাঁসি চেয়ে একদম মাথা কুটছে তৃণমূল কংগ্রেসের রথী মহারথীরা, সারা রাত ধরে সেই অভিযুক্তর কাছে ফোনটা দিয়ে রাখলো পুলিশ। কোন যুক্তিতে, কোন আইনে? উত্তর আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমার হাতে থাকলে ফাঁসি দিয়ে দিতাম, ওনার হাতে ছিল না সেই সময়। ওনার হাতে থাকা পুলিশ কি করে ধর্ষকের হাতে মোবাইল দিয়ে দিল? কার হাতে কি থাকছে বোঝা দুষ্কর। কিভাবে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তার আরো একটা দৃষ্টান্ত দেখায় বিচারকের রায়। নির্দেশনামায় বিচারক আর কি লিখছেন চলুন দেখা যাক। আর কি লিখছেন এই পাঠটাকে আমি আলাদা করে রেখেছি, এই পাঠটাও আমি দেখাবো এখন বাংলা তর্জমা করে। দেখুন, অভয়ের দেহ সংরক্ষণের কোনো চেষ্টা করা হয়নি। কি নির্মম সত্যি কথা এই রায়ের কপিতে লেখা রয়েছে। অভয়ের দেহ সংরক্ষণ করার কোনো চেষ্টা করা হয়নি, যেখানে প্রত্যেকে বুঝতে পারছেন যে এটা স্বাভাবিক নয়। অন্য
অন্য দেহের সঙ্গে রাখায় নমুনা সংক্রমিত হয়েছিল। আর এটা তো রোড অ্যাক্সিডেন্টে পাওয়া কোনো বেনামের, কোনো নাম না জানা অজ্ঞাত পরিচয়ের কোনো দেহ নয়, পুলিশি ভাষায় বডি নয়। অভয়া সেই হাসপাতালের ডাক্তার, তার দেহটা পর্যন্ত সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি, অন্য দেহের সঙ্গে এমনি জাস্ট ফেলে রাখা হয়েছিল। আর তাতে কি হয়েছে? সংক্রমণ হয়েছে। নতুন গ্লাভস পরেনি, ডোম গ্লাভস পরতে হয়, পরেনি। জীবাণুমুক্ত করা হয়নি ছুরি কাঁচি, ভাবতে পারছেন? স্যানিটাইজ করা হয় পোস্টমর্টেমের আগে, ময়নাতদন্তের আগে, কিচ্ছু করা হয়নি। ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি যৌনাঙ্গ থেকে পাওয়া যে তরল, যে লিকুইড ফ্লুইড, সেটাকে ঠিক করে সংরক্ষণও করা হয়নি। কারণ শুরু থেকে উদ্দেশ্য ছিল যে এমন করে কাজটা করা হবে যাতে সংক্রমণ হয়ে যেতে পারে, যাতে ইনফেকশন হতে পারে, সেখানে অন্য কোনো জীবাণু পাওয়া যায় এবং যার ফলে পুরো জিনিসটা যাতে নষ্ট হয়ে যায়। আর এত কিছুর পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী যাবতীয় দায় চাপিয়ে দিচ্ছেন সিবিআই এর উপরে। তার হাতে থাকলে নাকি তিনি মৃত্যুদণ্ডের শাস্তি করিয়ে দিতেন। গতকাল বলেছিলেন, আগের দিন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তো এটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে কি কি জিনিস হতে পারত? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকার পরও এই রায়ের ছত্রে ছত্রে পুলিশি গাফিলতি, স্বাস্থ্য দপ্তরের গাফিলতি, আরজিকর হাসপাতালের গাফিলতি কি করে হলো, এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারছেন না কেন? আর এর উত্তর না দিয়ে এখন দৌড়ঝাঁপ করছেন, হাইকোর্টে যাচ্ছেন যাতে অবিলম্বে সঞ্জয় রায়ের ফাঁসি হয়। এত তাড়া কেন? কেন এত তাড়া? আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় রায় শোনার পর কি বলেছিলেন একবার শোনাই, দেখুন। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রতিদিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কি বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। ফাঁসি হলে নাকি নিজের মনকে সান্ত্বনা দিতে পারতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না যে সেদিনকে রাত্রে নিজের মনকে কতখানি সান্ত্বনা দিতে পেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি বলেছিলেন যে সারা রাত দেহদাহ না হওয়া পর্যন্ত নাকি তিনি ফোনে ছিলেন, যোগাযোগ রেখেছিলেন। অথচ তার একবারও মনে হয়নি যে পুলিশের তরফ থেকে এত বড় গাফিলতি হচ্ছে, তার একবারও মনে হয়নি সেদিনকে সন্দীপ ঘোষ এত বড় গাফিলতি করছেন, তার একবারও মনে হয়নি সেদিনকে যে পোস্টমর্টেমে এত বড় গাফিলতি হচ্ছে। এগুলো আমার কথা নয়, এগুলো সিবিআই এর চার্জশিট এবং বিচারকের রায়ের ছত্রে ছত্রে উল্লেখ করা রয়েছে। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা দুহাত তুলে নাচানাচি করছেন, তাদেরকে বলবো যদি সম্ভব হয় ইংরেজিতে শিখে পড়ে ওই রায়ের কপিটা ভালো করে মুখস্থ করুন, তার বাংলা তর্জমা করুন, বুঝতে পারবেন যে আপনাদের পছন্দের দল আসলে ঠিক কি কাজটা করেছে। নির্দেশনামায় বিচারক অনির্বাণ দাস আরও লিখেছেন, তিনি লিখেছেন যে অপরাধের দৃশ্য বিবেচনা করা যাক। অপরাধের দৃশ্য বিবেচনা করার কথা বলেছেন তিনি লিখেছেন যে মেয়েটি ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থাতেই আক্রমণ করা হয়। এই হামলা তার কল্পনাতীত ছিল, স্বাভাবিকভাবেই প্রতিরোধ করতে পারেনি। ভাবতে পারছেন একজন জাজ যখন এই জিনিস লিখছেন তার মানে কি? মানে কেউ একটি মেয়ে, একজন ডাক্তার, তিনি স্বপ্নেও ভাবেনি যে তিনি যখন ঘুমোতে যাচ্ছেন, যখন রেস্টরুমে ঢুকছেন, যখন চোখের পাতা দুটো একটুখানি ভারী হয়ে আসছে কাজ করতে করতে মাঝরাতে ভোর রাতে, তখন তার ধারণার বাইরে
যে এরকম ঘটনা তার সঙ্গে ঘটতে পারে, তাই ন্যূনতম প্রতিরোধটুকুও অভয়া করতে পারেনি। তার শরীর সঙ্গে সঙ্গে সাড়া দেয়নি। জেগে থাকলে মানুষ যেভাবে তার হাত পা চালাতে পারে সঙ্গে সঙ্গে, ঘুমন্ত অবস্থায় যখন চোখের পাতা ভারী হয়ে এসছে, ঘুমিয়ে পড়েছেন, সেই সময়তে তার দেহ সেইভাবে সাড়া দেয় না। আর সেই সুযোগ নিয়ে দুর্বৃত্তরা এই নারকীয় কাজটা করেছে। দোষী এক না একাধিক, এই নিয়ে প্রশ্ন আছে। আজ অভয়ার মা দোষীদের শাস্তির দাবি তুলেছেন। তিনি বিশ্বাস করেন যে দোষী একজন হতেই পারে না, দোষী একাধিক। আর অভয়ের পরিবারের সঙ্গে দেখা করার ঠিক পর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন মনে পড়ছে আপনাদের? অনেকেই হয়তো ভুলে গেছেন, হয়তো মুখ্যমন্ত্রী নিজেও ভুলে গেছেন, কিন্তু এই বক্তব্য শোনার পর তিনি হয়তো নিজেকে আর সান্ত্বনা দিতে পারবেন না। সেই সময় অভয়ের বাড়ি থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী দোষী নিয়েও কথা বলেছিলেন। কি বলেছিলেন সেই দিনকে? একজন দোষীর কথা নাকি দোষীদের কথা? আর আজ অভয়ের মা কি বলছেন শুনুন পরপর দুটো বক্তব্য। সঞ্জয়কে এখনো দাঁড়িয়ে আপনি ফাঁসি চাইছেন? সঞ্জয় না, যারা যারা আমার মেয়েকে খুন ধর্ষণ করেছে, তথ্য প্রমাণও যারা লোপাট করেছে, যারা আমার মেয়ের স্বপ্ন পূরণ করতে দেয়নি, তাদের সবারই আমি ফাঁসি চাই, শুধু একজনের না। একজনের দ্বারা আমার মেয়ের মৃত্যু হয়েছে এটা আমি বিশ্বাস করি না, এটা প্রথম দিন থেকেই। বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারে, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই। জানি না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কথা নিজে মনে রেখেছেন কিনা, বা সেই কথা মনে রেখে নিজেকে এখন সান্ত্বনা দিতে পারবেন কিনা। তিনিও বলেছিলেন যে দোষীদের শাস্তি তিনি চাইছেন, অর্থাৎ তিনিও কোথাও জানতেন, সারা রাত ফোনে অন ছিলেন, তো সারা রাত ফোনে ছিলেন, তাই তার কাছে খবর ছিল বোধহয় যে দোষী একজন নয়, দোষী একাধিক। শুধু তাই নয়, আমার টিম একটু পরে আপনাদেরকে দেখাবে সেই ছবি। আমি টিমকে অনুরোধ করবো সেই ছবি রেডি রাখতে, যে মঞ্চ থেকে দোষীদের ফাঁসি চাইয়ের আওয়াজ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পেছনে বড় বড় করে লেখা ছিল দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, লেখা ছিল সেই মঞ্চের পেছনে, সব থেকে বড় ব্যানার লাগানো ছিল। তাহলে আজ সবকিছু পাল্টে গেল কি করে? এমন কি কারণ রয়েছে, কিসের তারা, যে রাতারাতি এত সক্রিয়তা রাজ্যের তরফ থেকে? কোন পাপ লুকোতে মরিয়া হয়ে গেল রাজ্য সরকার এবং অভয়ের পরিবারকে লুকিয়ে পৌঁছে গেল হাইকোর্টে? প্রশ্ন রাখবো আজ সোজাসুজি। আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। মুখ্যমন্ত্রী সব জায়গায় তো খেলা হবে করেন, এটাকেও খেলার ছলে নিয়েছেন। খেলা হচ্ছে আমার মেয়েকে নিয়ে। একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়। তার সব স্বপ্নই অধরা, সে শুধু বাবা মাকে দিয়েই গেছে, নিয়ে যায়নি কিছু। একজনের দ্বারা আমার মেয়ের মৃত্যু হয়েছে এটা আমি বিশ্বাস করি না, এটা প্রথম দিন থেকেই। ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে।
সমাজ আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভালো মেধা থাকলেই শুধু হবে না, বাবা মাকেও প্রভাবশালী হতে হবে যদি স্বপ্ন পূরণ করতে হয়। প্রশ্ন আমাদেরও একই জায়গা থেকে, শুধুমাত্র আমাদের নয়, একই সঙ্গে গোটা রাজ্যের সমস্ত মানুষ যারা আসলে ধর্ষকের পক্ষে নয়, যারা অভয়ার পক্ষে, তাদেরও প্রশ্ন একই জায়গাতে যে এমন কি ঘটনা রয়েছে, এমন কি সম্ভাবনা এখনো রয়েছে যাতে আশঙ্কিত হচ্ছে রাজ্য সরকার যে কোনো মুহূর্তে হয়তো বাকি মূল দোষীদের নাম সামনে চলে আসতে পারে। আর সেই আশঙ্কা থেকে কি হঠাৎ করে এত তৎপরতা? রায় বেরোনোর সঙ্গে সঙ্গে অভয়ের পরিবারকে না জানিয়ে, লুকিয়ে, চুরিয়ে হাইকোর্টে চলে যাবে এবং হাইকোর্টে আজকে বিচারপতিকে বলতে হলো যে অভয়ার পরিবারের বক্তব্য না শুনলে তো এই রায়ের কোনো মানে থাকে না, এই আবেদনের কোনো মানে থাকে না। তদন্ত করেছে শেষের সিবিআই এর কোনো ভার্সন নেই, সিবিআই জানে না, অভয়ের পরিবার জানে না, আপনারা একা একা কিসের ভিত্তিতে চলে এলেন হাইকোর্টে? অথব কি রয়েছে আড়ালে? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস। গতকাল উনি ছিলেন, উনি বলছিলেন যে রাজ্যের হাতে থাকা বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ড কিভাবে আজও বিচারের জন্য অপেক্ষা করে রয়েছে এতগুলো বছর পার হওয়ার পরেও। এবং আমাদের সঙ্গে রয়েছেন রাধামোহন রায়, আইনজীবী এবং শাসকপন্থী। আমাদের সঙ্গে স্টুডিওতে নেই, স্টুডিওর বাইরে থেকে, বাড়ি থেকে রয়েছেন অভয়ার মা। আমি প্রত্যেককে স্বাগত জানাবো। আমার সঙ্গে কাকিমা যেহেতু রয়েছেন অভয়ার মা, আমি আগে তার কাছেই যাব। কাকিমা, আপনারা বলছিলেন আজকে সকাল থেকে আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে ছিলেন এবং আপনাদেরকে না জানিয়ে হাইকোর্টে যাওয়ার বিষয়টা সামনে এসেছে। আমি একবার এই মুহূর্তে শো চলাকালীন আপনার থেকে জানতে চাই, রাজ্যের তরফ থেকে কি কোনোভাবেই আপনাদেরকে জানানো হয়নি যে তারা অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মুভ করছে, আবেদন করছে? এটা কি ঠিক? না, আমরা জানতাম না কিছুই। আমরা কালকে হাইকোর্টে মামলা হয়েছে শুনে সিবিআইকেই ফোন করেছিলাম। সিবিআই বলেছিল আমরা জানি না, কিন্তু বিকালে দেখলাম যে সিবিআইকে পার্টি করেই মামলা করা হয়েছে। আমরা কিছুই জানতাম না। আপনি শুনতে পাচ্ছেন? শুনতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি আমার কথা? হ্যাঁ, একটু শুনতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি তাহলে আসবো, আমি আমার টিমকে বলবো একটুখানি টেকনিক্যালি দেখতে যে কোথায় সমস্যা হচ্ছে। আমি একবার স্টুডিওতেও আসি। এখানে শঙ্কুদেবও রয়েছেন, রাধামোহন বাবুও রয়েছেন, দুজনের কাছে আগে যাবো, তারপর পরে আজকে আসছি অসিত বিশ্বাসের কাছে। এবার ঠিক আছে? এখন ঠিক আছে? বেশ বেশ, তাহলে আমি একবার আপনার কথাটাই শুনে নিই। এই যে রাজ্যের তরফ থেকে যে তৎপরতা, এই মুহূর্তে আপনারাও পড়েছেন রায়, আমাদের কাছেও রায়ের কপি এসেছে, আমরাও রায়ের কপি পড়েছি, যেখানে ছত্রে ঘটনা ঘটার পর থেকে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ, সন্দীপ ঘোষ, পুলিশ, টালা থানা, প্রত্যেকের ছত্রে গাফিলতি রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্য হঠাৎ করে মরিয়া হয়ে উঠল এবং হাইকোর্টে ছুটে গেল সঞ্জয় রায়ের ফাঁসির জন্য। আপনাদেরও কি মনে হচ্ছে যে এই হঠাৎ করে সক্রিয় হওয়ার পেছনে অন্য কোনো ভাবনা চিন্তা রয়েছে? আপনার বিষয়টাকে কিভাবে দেখছেন? আমার মনে হয় সঞ্জয়ের ফাঁসির জন্য আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী যতটা সক্রিয় হয়েছেন, সেদিন যদি আমার মেয়েটা চলে যাওয়ার পরে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী এতটা সক্রিয় হতেন অপরাধীদের ধরার জন্য, তাহলে এতদিন আর আমাদের অপেক্ষা করতে হতো না, অপরাধী ধরা পড়ে যেত, অপরাধীরা। এবং সবথেকে বড় কথা হচ্ছে উনি বলেছিলেন, সেই সময় আপনারা শুনেছিলেন, উনি বলেছিলেন যে গোটা ঘটনার সময় তিনি নাকি ফোনে ছিলেন
আমি জানি না তাহলে সেই সময় ফোনে থাকাকালীন যে কি করে পুলিশ থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং এই যেটা পেয়েছি, আমি জানি না যে আপনি মা হয়ে আপনার কাছে কি 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 হচ্ছে এই মুহূর্তে, যেখানে দেখা যাচ্ছে যে এক তো অভয়ার দেহ সংরক্ষণ থেকে শুরু করে পোস্টমর্টেম থেকে শুরু করে সেখানকার ছুরি কাঁচি গ্লাভস ব্যবহার থেকে শুরু করে কোনো জায়গাতেই হাসপাতালের নিয়ম মানা হয়নি। আমার মেয়ে যে হসপিটালে কর্মরত একজন ডাক্তার সেটাই কেউ মনে করেনি সেদিন ওখানে, মানে রাস্তার একটা কুকুর বেড়ালের মতো ব্যবহার করা হয়েছে। এবং সেদিনকে আপনারা যেটা আগের দিন এসে বলছিলেন যে ফোন করার ক্ষেত্রে কারা ফোন করলো, কার ইনস্ট্রাকশনে ফোন করলো, শুরু থেকে বলা হলো যে আত্মহত্যার কথা। আমি এখানেও যে ওসি থেকে শুরু করে টালা থানার ভূমিকাটা স্পষ্ট আমি দেখতে পাচ্ছি, পাতা উল্টে উল্টে তাদের টাইমিং থেকে শুরু করে তারা যে সময়তে এফআইআর করেছে প্রতিটা ক্ষেত্রে ছত্রে ছত্রে গাফিলতির জায়গা আছে। আমার দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই এগুলো আপনারাও দেখেছেন এবং আপনারা শুরু থেকে বলার চেষ্টা করেছেন, সমস্ত মিডিয়াকে আপনারা চিৎকার করে বলার চেষ্টা করেছেন। বলুন প্লিজ। প্রত্যেকটা বিষয় এখন সবার সামনে চলে এসেছে যে সেদিন পুলিশের যে গাফিলতি, সেদিন হসপিটাল কর্তৃপক্ষের যে গাফিলতি, সবই এখন সামনে এসেছে। আমরা সেদিন যে 9 তারিখ দেখেছিলাম, সেদিন যে সবাই যে তাদের কর্তব্যে অবহেলা করছে সেটা আমরা সামনে থেকে বসে বসেই দেখেছিলাম। একদমই তাই। আমি আবারও আসবো আপনার কাছে। আমরা সেদিন অনেক চেষ্টা করেছিলাম হসপিটালে পৌঁছে মেয়ের মুখটা অন্তত দেখবো, কিন্তু আমি পুলিশের পায়ে ধরে কেঁদেছি, তাও আমাকে মেয়ের মুখ দেখতে দেওয়া হয়নি। এখানে উল্লেখ রয়েছে প্রায় 6 ঘন্টার ওপর আপনাদেরকে বসিয়ে রাখা হয়েছিল, রায়ের কপিতে উল্লেখ রয়েছে 3.5 ঘন্টা। সে সময় পুলিশকে অনুরোধ করেছিলেন আপনারা? এবং আমরা ওখানে পোস্টমর্টমও চাইনি। হ্যাঁ, আপনাদের তরফ থেকে আপনাকে সেই সময়তে বলেছিলেন যে মানে পোস্টমর্টেম এখানে যাতে না করা হয় বা যাতে অন্য কোনো হাসপাতালে, যে হাসপাতালে ঘটনা ঘটেছে অন্য কোনো হাসপাতালে পোস্টমর্টেম করা হয়, সেগুলো বলতে পেরেছিলেন সেই সময় সেদিনকে? আমি জোর করে বলেছিলাম, মানে আমাদের কোনো কথা তো শোনা হয়নি সেদিন। সন্দীপ ঘোষের একজন শারিফ হাসান বলে ছেলেটা, সে সন্দীপ ঘোষের অনুমতি নিয়েই সবকিছু ওখানে দায়িত্বে ছিল। আজকে রাজ্য যে তৎপরতার সঙ্গে হাইকোর্টে মুভ করেছে এবং হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে অভয়ার পরিবারের বক্তব্য শুনতে হবে, যে আপনার অভয়ার পরিবারকে না জানিয়ে কেন এসেছেন, অভয়ার পরিবারের ভার্সন, সিবিআই এর ভার্সন না শুনলে এই মামলার কোনো, এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। সে বিষয়ে আপনি কি বলতে চাইবেন? আমাদেরই তো সব হারিয়েছে, কিন্তু এখন দেখছি মুখ্যমন্ত্রী তৎপরতায় বেশি, যে উনি খুব দুঃখ পেয়েছেন যাতে সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি বলে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত যে উনি যেমন বলছেন এই ক্রাইম যারা ঘটিয়েছে তাদের বেঁচে থাকার অধিকার নেই, আমিও এটাতে মনে করি যে যারা যারা আমার মেয়ের এই খুন এবং ধর্ষণ ঘটনার সঙ্গে যুক্ত এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, যারা তড়িঘড়ি আমার মেয়েকে নিয়ে পুড়িয়ে দিয়েছে, দাহ করে দিয়েছে, সবাই জড়িত এবং তাদের সবারই বেঁচে থাকার অধিকার নেই, শুধু একজন সঞ্জয় রায় নয়।
যারা পুলিশ সেদিন ওখানে বসে বসে তথ্য লোপাট করেছে তাদেরও একই সাজা হওয়া উচিত। খুব স্বাভাবিক, আমরা সবাই একই জিনিস চাইছি। আমি আবারও আসবো ওনার কাছে, আমি স্টুডিওতে আসছি, এখানে শঙ্কুদেব রয়েছেন, রাধামোহন রয়েছেন। আমার দুজনের কাছে প্রশ্ন, একই প্রশ্ন। সেদিনকে ঘটনা একদম অভয়ের মায়ের প্রশ্নের সূত্র ধরেই বলি, এই তৎপরতা সেদিন কেন হচ্ছিল না? শঙ্কুদেব, রাধামোহন, এক এক করে আপনারা বলুন। আজকে এই তৎপরতা দেখা হচ্ছে, তাও অভয়ের পরিবারকে লুকিয়ে। হঠাৎ করে কি এমন ঘটে গেল? সঞ্জয় রায় বেঁচে থাকলে কি কোথাও কোনো মনে হচ্ছে যে সমস্যা তৈরি হয়ে গেল? যে কোনো মুহূর্তে অনেক কিছু নাম বেরিয়ে আসতে পারে। সবচেয়ে বড় কথা, সিবিআই তো এখনো চার্জশিট, মানে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি। দেখুন, আপনি বলছেন সেদিনের থেকে আজকে কিছু পরিবর্তন হয়েছে কিনা। কিছু পরিবর্তন হয়নি। সেদিনও কেস চাপার চেষ্টা হচ্ছিল, আজকেও কেস চাপার চেষ্টা হচ্ছে। আমি আজকে আপনার বিষয় বলতে শুরু করব। ভাই আপনি বলে নিন, তাহলে আপনি বললেন যে কেস চাপা, আপনি বলে নিন, আমি ইন্টারাপশনে যাব না, আমি সিরিয়াস আলোচনা করব তো এই বিষয়ে ঝগড়া করার ইচ্ছে নেই। আপনি বলেন। শঙ্কুদেব 1 মিনিট বলে নিন আপনি। আমি আসছি রাধামোহন আপনার কাছে, বলে নিন প্লিজ। থ্যাংক ইউ। দেখুন, আমি খুব স্পেসিফিক্যালি অভিযোগ করব যে আপনারা লক্ষ্য করে দেখবেন যে একটা রাজ্য সরকার প্রথম কবে সরাসরি সঞ্জয়কে আটকানোর চেষ্টা করলো। সেদিন সঞ্জয় বিনীত গোয়েল এবং আরেকজন পুলিশ অফিসারের নাম চিৎকার করে বলতে শুরু করলো। পুলিশ অফিসাররা এর পরের দিন কুণাল ঘোষের সময় যেরকম চাপড় পুলিশ হয়েছিল, তেমনি ঢপঢপ করে পিজন ভ্যান পেটাতে শুরু করলো, যাতে তার আওয়াজ বাইরে পর্যন্ত না আসে, যে কথাগুলো বলার সেগুলো যাতে বলতে না পারে। যে আপনি অর্ডার শিট পেয়েছেন, সেই অর্ডার শিটে দেখুন, ভালো করে দেখতে পাবেন। সেই অর্ডার শিটে স্পেসিফিক্যালি ইন্ডিকেট করা রয়েছে, বিচার ব্যবস্থায় উঠে এসেছে যে সঞ্জয়কে ওই দিন বিচার দেওয়ার আগে হচ্ছে সরাসরি জাজ জিজ্ঞেস করেছিলেন যে ভাই আপনি 164 করেছিলেন, অনেকের নাম বলেননি কেন? সঞ্জয় বলবার অপরচুনিটি পাইনি। আমি তো আজকে আপনার চ্যানেলে বলছি, ইমিডিয়েটলি সঞ্জয়কে এই রাজ্যের পুলিশ কাস্টাডি এবং জুডিশিয়াল কাস্টাডি থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া উচিত। নাহলে সিটি কলেজের ছেলেটাকে যেমন জেলের মধ্যে মেরে দিয়েছে, হঠাৎ সকালবেলা উঠে শুনবো সঞ্জয়কে মেরে দিয়েছে। কারণ সঞ্জয় হচ্ছে একাধিক নাম বলতে পারে। রাজ্য সরকার ওর ফাঁসি চাইছে কেন? এখন কোমর বেঁধে নেমে পড়েছে কেন? ভাই সিবিআই যখন ফাঁসি চাইছে তখন আপনাকে বুঝতে হবে সিবিআই তার লিগ্যাল সমস্ত ডকুমেন্টেশন জেনারেট করবার পর চাইছে, কারণ তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। আর রাজ্য সরকার চাইছে কেন? যাতে ওইখানেই তদন্ত প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, যাতে আসল ঘটনা প্রকাশ্যে না আসে, যাতে একাধিক প্রশ্ন, যেমন সঞ্জয়কে ওখানে কে পাঠিয়েছিল, সঞ্জয় ওখান পর্যন্ত এন্ট্রি পেল কি করে, সঞ্জয়ের কাজ পর্যন্ত ওই ঘটনার কানেকশন হলো কি করে, বা সঞ্জয়কে কেউ বলেনি তো যে এখন তুমি সামনে মুখ হয়ে ধরা দিয়ে দাও, ঘটনা মিটলে অন্য কিছু হবে। এই একাধিক প্রশ্নের উত্তর বা আর কোনো ব্যাপারে সঞ্জয় জানে কিনা, যেটা সঞ্জয় বলতে শুরু করেছিল যে ওকে ফাঁসানো হয়েছে বলে। ফলে সেই সমস্ত বিষয় পাছে প্রকাশ্যে চলে আসে। প্রিন্সিপালের সাথে সঞ্জয়ের বার্থডে কেক কাটিংয়ের ছবি প্রকাশ্যে এসেছিল। আপনাকে মনে রাখতে হবে এই ঘটনার পেছনে এই সমস্ত হাসপাতালের সেলাইন কাণ্ডের মতো একাধিক বৃহত্তর অর্থনৈতিক ষড়যন্ত্র, মেডিকেল স্ক্যাম যুক্ত রয়েছে। ফলে সেই সূত্রে অনেক কিছু বেরিয়ে যাবে। তাই দ্রুততার সাথে সঞ্জয়কে ঝুলিয়ে দাও, যাতে তদন্ত প্রক্রিয়া এখানে বন্ধ হয়ে যায়। আমি তো অ্যাপ্রিসিয়েট করব কোর্টকে যে প্রাইমা ফেসিতে ওকে লাইফ টাইম হচ্ছে জেলে রাখার নির্দেশ দিয়েছেন, কারণ তদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি। কারণ কালকে যদি তদন্তে মার্ডার কেসে একটা নতুন কোনো অ্যাঙ্গেল বেরোয়, সেই অ্যাঙ্গেলের কানেকশানে সঞ্জয়কে ফাঁসি দিয়ে দিলে তাকে তার বক্তব্য জানতে তো আর স্বর্গে যাওয়া যাবে না বা নরকে যাওয়া যাবে না, সে যেখানে চলে যাবে সেখান থেকে আর আনা যাবে না। সেই কারণে আমি সরাসরি অভিযোগ করছি যে রাজ্য সরকার কোমর বেঁধে চেষ্টা করছেন যাতে দ্রুততার সাথে সঞ্জয়কে মেরে ফেলা যায়, আর এবং মেরে ফেললে আসল ব্যাপার প্রকাশ্যে না আসে। এবং আমি আজকে অনুরোধ করব, আমি গতকাল আমাদের কৌস্তব বাগচি অ্যাডভোকেট, সে কমপ্লেনেন্ট আছে এই কেসে, আমি তাকে বলেছি যে কেসে আমরা আবেদন জানাবো যাতে সঞ্জয়কে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হয়, সেখানে রেখে বিচার প্রক্রিয়া করানো হয়, যাতে এখানকার পুলিশদের ধমক চমক, জেলের মধ্যেও যে পুলিশ আছে তারাও তো রাজ্য সরকারের কর্মী, তারাও তো অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর হাতে রয়েছেন। মুখ্যমন্ত্রী যে বললেন আমার হাতে থাকলে আমি দেখে নিতাম, এই জেলের কর্মীরাও তো ওনার হাতে রয়েছে। ফলে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তাই আমরা চাই যে অবিলম্বে এই পুরো বিষয়টা অন্য রাজ্যে শিফট করা হোক, তদন্ত করা হোক, এবং তারপর অফিসিয়ালি যারা যারা অ্যারেস্ট হয়েছিল প্রাইমা ফেসিতে, এর পেছনের কারণ কি, মোটিভ কি, এবং অন্য যে বৃহত্তর ষড়যন্ত্রের পেছনে আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। তাই রাজ্য সরকার কাউকে না জানিয়ে চলে গেছে হাইকোর্টে। হয় এইটা কারণ, আর না হলে আর এক লাইন
হয় এইটা কারণ, আর তা না হলে আরেকটা কারণ কি, সঞ্জয়কে বলা হয়েছিল তুমি চাপ নেবে না, যে করে হোক তোমাকে আমরা বাঁচিয়ে নেব। তাই যাতে কেস প্রলং করা যায়, যাতে আরো লম্বা খিচে দেওয়া যায় কেসটা, সেই জন্য অন্য কাউকে না জানিয়ে কপি সার্ভ না করে রাজ্য সরকার আগেই জমা দিয়ে দিয়েছে। এছাড়া অন্য কোনো উপায় নেই, তার কোনো কানেকশন নেই, তার হাত থেকে তদন্ত তুলে নিয়ে তদন্ত দিয়ে দিয়েছে সিবিআইকে। কোর্ট রাজ্যের উপর ভরসা রাখেনি, অথচ রাজ্যের এত দায় পড়ে গেছে। কি কানেকশন আছে সঞ্জয়ের সাথে? সঞ্জয়ের ব্যাপারে কি আপনার রিলেশন যে আপনাকে কোমর বেঁধে নেমে পড়তে হয়েছে? আমি আসছি। তো রাধামোহন কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ, আমার মনে হয় যে শঙ্কুবাবু একটু কনফিউজ হয়ে গেছেন। উনি বলেছেন যে সিবিআই ইনভেস্টিগেশন এখনো পুরো করতে পারিনি, সিবিআই ইনভেস্টিগেশন না করতে পেরেছে, তাহলে ও শিয়ালদা কোর্টে কেন ওরা বলেনি? ওরা তো পুরো সিসিটিভি ফুটেজ একটু বলে নিতে দাও। আরে বলে নিতে দাও ভাই, তুমি জানো না তার মানে কিছু। আর তুমি যেটা বলছো যে সিবিআই কাস্টাডিতে দাও, তুমি সিবিআই কাস্টাডিতে কি করবে? লন্ডন শেখের মতন অবস্থা করবে? সঞ্জয় রায় তুমি জানো লন্ডন শেখ সুসাইড করেছিল, এখন তুমি মানে এই হলো বিজেপি, ডিসেন্সি মেইনটেইন করে না, নিজের বড় বড় কথা ডিস্টার্ব করবে, ধর্ষকদের হয়ে কথা বলে, নিজের ধর্ষকদের উকিল, ধর্ষকদের করে কথা বলবে। এই হলো বিজেপি। শঙ্কুদেব, সরকার চালানোর এই এলিগেশন করে নিতে পারবে না। টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ আপনাদের কাছে কি নির্দোষ? 4 দিনের মধ্যে টালা থানা পুলিশ অ্যারেস্ট করলো সঞ্জয় রায়কে, যাকে সিবিআই কনফার্ম করলো যে এই হচ্ছে সোল এন্ড প্রাইম অ্যাকিউজড অফ রেপ। নো, বাকি দুজনকে অ্যারেস্ট করলো, যা ইনপুট দিয়েছে তার উপর ভিত্তি করে ওই 4 দিনে তোমরা সব তথ্য পাঠিয়েছো। সেকেন্ড হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী একটা এক্সাম্পল সেট করতে চাইছে, যারা একটা হিনিয়াস ক্রাইম যেমনি রেপ এর মতো হিনিয়াস ক্রাইম করছে। আরে ভাই বলে নিতে দাও, কামদুনিটা কি করেছো? একে উপরে ছেড়ে দেবে ছক্কসে ছিলে, আরে তোমার কথা বলবো, তাই বলে নিয়েছিলে। আরে ওসব ছাড়ো না, কামদুনিটা কি করেছো? ক্ষমতা আছে তোমার, শোনার ক্ষমতা আছে, আগে ডিসেন্সি মেইনটেইন করো। তার উপরে তুমি একটা ফটোর কথা বলেছো, সঞ্জয় রায়ের কেক কাটার ফটোর ব্যাপারে বলছো, অনেক জনের কিন্তু নারাদার পয়সা নেবারও দেখেছি আমরা। ভাই জানো আমরা দুর্নীতি নিয়ে এখানে কথা বলছি না। এক সেকেন্ড রাধামোহন, দুর্নীতির সঙ্গে গোলাবেন না। তোমরা বাঁচাতে চাইছো আমাদের মেয়ে চলে গেছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, এটা মানা যায় না, এটা নিন্দনীয় অপরাধ। আমরা এটাকে প্রতিবাদ করি। কামদুনিতে ধর্ষকদের শাস্তি হয়েছিল ফাঁসি। এক সেকেন্ড, কামদুনি ধর্ষকদের শাস্তি হয়েছিল ফাঁসি। যখন শাস্তি হয়, রায় যখন ফাঁসি হয়, সঙ্গে সঙ্গে সেটা এক্সিকিউট করা যায় না। আপনি তো লয়ার হিসেবে জানেন, তারা তো ছাড়া পেয়ে গেল, তারা তো ঘুরে বেড়াচ্ছে। আজকে তাড়াহুড়োর কথা বলছেন, আমি এক সেকেন্ড আসবো। অসিত বিশ্বাস সেখানে রয়েছেন। অসিত বাবু, বিচার ব্যবস্থা বিচার করে। আরে তোমাদের সরকার চলে গেছে। এক সেকেন্ড, শুটিয়া গণধর্ষণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বরুণ বিশ্বাসের হত্যার পরও এতদিন হয়ে গেছে, এই বিচার পুরোটা ছিল রাজ্যের হাতে, পুরোটা সিআইডি নিয়ন্ত্রণ করেছে, তারপরও এখনো পর্যন্ত কোনো সুরাহা পাওয়া যায়নি। আজকে এই ঘটনা যেভাবে কোথাও রাজ্যের তরফ থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, বারবার ছত্রছত্র, সিবিআই চার্জশিটও সেটা রয়েছে, আমি এই রায়ের কপি পড়ছিলাম, এখানেও ছত্রছত্র গাফিলতির কথা রয়েছে। কোথাও মনে হচ্ছিল যে হঠাৎ করে কিসের জন্য রাতারাতি রাজ্য এত তৎপর হয়ে গেল। এত তৎপরতা আমরা এতদিন তো দেখিনি। শুরু থেকে তৎপর ছিল, তাই জন্য সঞ্জয় রায় সাথে মহিলা ইন্সপেক্টর 4 দিনের মধ্যে দিয়েছিলেন ধরেছিল। মহিলা ইন্সপেক্টর, আমার একটা কথা আছে, বড় ভাই শোনো না, এত তৎপর বললাম তো, সঞ্জয় রায়ের কাছে ফোন ছিল, ফোনটা দিয়ে দিয়েছিলে কেন? ফোনটা সঞ্জয়কে দিয়ে দিয়েছিলে কেন? যাতে ব্লুটুথের কানেকশন করা যায়, উত্তর দিন না, যাতে ব্লুটুথের কানেকশন করা যায়। আমি জানতে চাই অপরাধীকে ফোন দিয়ে দিয়েছিল কেন? যাতে ব্লুটুথের কানেকশন করা যায়। অসিত বাবু, এই রায়ের কপিতে দেখা যাচ্ছে যে রাত্রিবেলা সারা রাত ধরে ফোনটা সঞ্জয় রায়কে দেওয়া হয়েছিল। কোন আইনে রাজ্য সরকার এত বড় গাফিলতি, এতটা নির্লজ্জ বেহায়া এই রাজ্য সরকার সারা রাত ধরে ফোনটা দিয়ে রেখেছিল সঞ্জয়ের হাতে? এই রায়ের কপিতে পর্যন্ত লেখা রয়েছে, এখনো পর্যন্ত তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। মনে হয় এখনো পর্যন্ত কি বলবেন? না এইটা আচ্ছা, স্বর্ণালী ম্যাডাম, রায়ের কপিতে লেখা রয়েছে, না বলে কি হবে? এতক্ষণ দেখুন আমি চেঁচামেচি শুনছিলাম। যাই হোক, এখানে কিন্তু আমি প্রথমেই, যদি ওই অভয়ের মা আমাদের সঙ্গে থেকে থাকেন,
আমি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি ওনার কাছে ক্ষমা চাইছি, আমি ক্ষমা প্রার্থী যে এরকম একজন মেধাবী পরোপকারী গরিবের বন্ধুকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। এটা আমাদের লজ্জা। আমি বরুণের দাদা হিসেবে ক্ষমা চাইছি। এই ঘটনার পরে আমি ওনার বাড়িতে যখন যাই, আমি ভেতরে ঢুকতে পারিনি, আমার দিদি গেছিলো। আমি প্রায় 1 মাস আমি ঘুমোতে পারিনি। আমি শুধু ভেবেছি যদি আমার মেয়ের সঙ্গে ঘটনাটা ঘটতো। আজকে জানাটা চেঁচামেচি করছে, আমারও একটা মেয়ে আছে। আমার যে রেপ করবে তার শাস্তি হওয়া চাই, ডেথ পেনাল্টি হওয়া চাই, ঠিক কথা। আমি কিন্তু কারুর কথায় কিন্তু আমি ইন্টারাপ্ট করিনি। আমি আশা করি সেই ডিসেন্সিটিকে মেইনটেইন করবে। কতগুলো কথা আছে, রামদুলিতে কে মামলা করেছিল ওটাও দেখতে হবে। আমার কতগুলো কথা আছে। আজকে দুজনেই আছেন, যেটা হচ্ছে কেন আজকে এই মেয়েটাকে কর্মরত অবস্থায় একটা গভর্নমেন্ট হসপিটালে চলে যেতে হলো। আমার মনে হয় পৃথিবীতে এরকম দ্বিতীয় কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। আজকে আমরা মাঝে মধ্যে আমরা মনে হয় পশ্চিমবঙ্গবাসী নয়, এই যারা বর্তমান শাসক দলে আছেন তারা হয়তো কেউ উত্তরপ্রদেশে বাড়ি করেছেন, কেউ পাঞ্জাবে বাড়ি করেছেন, তারা সেখানেই বাস করে। আমরা বাস করি হচ্ছে, আমি কিন্তু কাউকে ইন্টারাপ্ট করিনি, কিন্তু আমি কিন্তু ইন্টারাপ্ট করিনি, আজকে যে ঘটনাটা ঘটলো আরজি করে, আমি একটা প্রশ্ন ওনাকে রাখতে চাই। উনি টিএমসি থেকে এসছেন। এই ঘটনা যদি আজকে যদি টিএমসি বিরোধী পক্ষ থাকতো, আজকে অন্য দল যদি পশ্চিমবঙ্গে রাজত্ব করতো, টিএমসি কি ভূমিকা এখানে পালন করতো? আমার প্রথম কোশ্চেন, এই উত্তরটা ওনাকে দিতে হবে। টিএমসি কি ভূমিকা পালন করতো? এই ডেড বডি নিয়ে সারা রাজ্য দাঁড়িয়ে তো আমি একদম বলতে পারি এখানে দাঁড়িয়ে বলি এটা আমি পরে আমি শুনবো, আমার অনেক কোশ্চেন আছে। আজকে যে তৎপরতা দেখানো হচ্ছে যে ইমিডিয়েট সঞ্জয়ের ফাঁসি দেওয়া হোক, আমি একটু আগে অভয়ের মাঠ থেকে শুনছিলাম, আমার চোখে কিন্তু জল এসে যাচ্ছিল। আমার ঘরে একটা মেয়ে আছে, আমরা 3 জন এখানে 4 জন বসে আছি। হনলি ম্যাডাম, এই 4 জনের ঘরে যদি কোনো একজন মেয়ের সাথে এই ঘটনা ঘটতো, আজকে উনি কথা বলছেন, ওনার মেয়ের ঘরে যদি এই ঘটনা ঘটতো উনি কথাগুলো বলতে পারতেন? আপনি প্লিজ বলুন। উনি পারতেন এই কথাগুলো বলতে? আজকে যার ঘরে হয়েছে, যার ঘর থেকে গেছে, আজকে বরুণ বিশ্বাস আমার ঘর থেকে গেছে, আমি অনুভব করছি। আজকে অভয়ের মার কাছে অভয়ের মা অনুভব করছে, ওনার ঘর থেকে গেলে উনি এই কথা বলতে পারতেন না, পারতেন না উনি বলতে। অভয়ের ভাই দাদা যা বলুন, আমি তার আজকে পাশে আছি। পাশে আছে যে তৎপরতা। আচ্ছা, আমি কিন্তু ইন্টারাপ্ট করিনি, আমি কিন্তু ইন্টারাপ্ট করিনি, পাশে আছি, আমি ইন্টারাপ্ট করিনি আপনাকে। মহিলার উপরে আমি আবারও বলছি, আমি কিন্তু মহিলার উপরে ইন্টারাপ্ট করিনি। রেপের মতো হিনিয়াস ক্রাইম হয়, তাহলে সেই অ্যাকিউজকে কিন্তু যদি এটা প্রমাণ হয়, তাহলে কিন্তু তাকে ডেথ পেনাল্টি দেওয়া উচিত। আমরা এট লিস্ট উন্নয়ন খুনকে আপনারা আত্মহত্যা চালাবার চেষ্টা করেছেন, আপনারা আত্মহত্যা চালাবার চেষ্টা করেছেন। যারা এই মুহূর্তে সঞ্জয়ের পক্ষে কথা বলছে, তৃণমূল কংগ্রেস সরকারকে গার্ড করার চেষ্টা করেছে, প্রত্যেকের এগেইনস্টে ক্রিমিনাল অফেন্সে প্রত্যেকের এগেইনস্টে মামলা করা উচিত। আমার ছোট্ট একটা মেয়েকে শেষ করে দেওয়ার পর এখনো পর্যন্ত এরা কথা বলে যাচ্ছে, ছত্রে গাফিলতি। আমার কিন্তু শেষ হয়নি। এরকম যদি ইন্টারাপ্ট করে আমাকে তো ডাকবেন না। আমি কিন্তু দুজন ওনারা কথা বলেছেন, আমি কাউকে কিন্তু ইন্টারাপ্ট করিনি। মিনিমাম সৌজন্যটুকু দেখানোর চেষ্টা করুন। আমি কাউকে ইন্টারাপ্ট করিনি। আমার অনেকগুলো কোশ্চেন আছে। যার ঘর থেকে যায় সেই রিয়েলাইজ করতে পারে। আজকে 2012 সাল থেকে 2025 আমার মা অকালে চলে গেছে। শুধু বরুণ করতে করতে 2 বছর আমার মাকে 24 ঘন্টা আদে রাখতে হয়েছে। তার খাওয়া, স্নান, ঘুম কিচ্ছু সে তার কোনো রকম তার অনুভূতি ছিল না। আমি জানি কি যন্ত্রণা নিয়ে আপনাদের এখানে এসছি, আমি জানি কি যন্ত্রণা। সেই কথাগুলো একটু শুনুন। যার ঘর থেকে গেছে তারাই জানে। আজকে একমাত্র সন্তান যাকে তিল করে মানুষ করেছেন, যার ফ্যামিলির ঘটনা শুনলাম, একটা রত্নগর্ভা মা, তাকে আজকে সন্তান হারা নয়, তারা আজকে পশ্চিমবঙ্গবাসীকে অনাথ করে দিয়েছে। ওরকম একটা মেয়ে বেঁচে থাকলে আজকে ওই এরিয়ায় সোনা ফলাতো। গরিব মানুষগুলো বিনা পয়সার ট্রিটমেন্ট পেত। গরিব মানুষগুলো তার সাহায্যে এসে অনেক কিছু করতে পারতো। সেই জায়গাটাকে অকালে তাকে শেষ করে দেওয়া হলো, তার প্রতিভাকে তাকে নষ্ট করে দেওয়া হলো। আমার আরও অনেক কথা আছে। আজকে যে তৎপরতা দেখানোর পরে দেখিয়ে যে তড়িঘড়ি তাকে আমরা চাইছি ফাঁসি দিতে,
আজকে অভয়ের মাঝে কথাটা বলেন, আমি সম্পূর্ণভাবে মাসিমাকে আমি সাপোর্ট করছি। সেই রাত্রে এই তৎপরতা কোথায় গেছিল? কেন ডেড বডিটাকে প্রিজার্ভ করা হলো না? কেন ডেড বডিটাকে তাড়াহুড়ো করে তাকে পুড়িয়ে দেওয়া হলো? কার স্বার্থে? আমি কোশ্চেনগুলো করতে যাচ্ছি, কার স্বার্থে? কোনটা লুকানোর জন্য করা হয়েছিল? কি লুকাতে চেয়েছিল? ছুরি ব্যবহার করা হয়নি। কি লুকাতে চেয়েছিল? আজকে তড়িঘড়ি সঞ্জয় রায়কে যদি ফাঁসিতে ঝোলানো যায়, অনেক তথ্য লোপাট করা যাবে। একদম একদম ক্রাইম সিনটাকে অল্টার করা হয়েছে। আমি একবার শুধু অভয়ের মায়ের কাছে আসবো একটু কথা দিয়ে। যখন আমি শুনেছি অভয়ের মা, শুধু এখানে দেখেছি প্লাস প্রিন্ট মিডিয়াতে দেখেছি, অভয়াকে যখন ওনারা দেখলেন যে সুন্দর পরিপাটি করে সাজানো শোয়ানো আছে, তাহলে সেই পরিপাটি করে ওকে সাজিয়ে কে রাখলো? একটা মেয়ের যার পেলভিক বোন ভাঙা, তার সব কিছু তছনছ করে দিয়েছে, রক্ত বেরোচ্ছে, তারপর তার সব কিছু চশমা চোখে, তার চুল কি করে থাকতে পারে? তারা কি শুধু একমাত্র সঞ্জয় রায় ছিল? এই কোশ্চেনগুলো উত্তর কে দেবে? এবং সর্বোপরি আমি লাস্ট একটা কথা বলবো, দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চ থেকে বলেছিলেন যে ফাঁসি চাই, সেই মঞ্চের পেছনে বড় বড় করে হোর্ডিং এ লেখা ছিল দোষীদের ফাঁসি চাই, অতএব তারাও জানতো দোষী এক নয়। আমার সময় একদম শেষ, আমি একটু অভয়ের মায়ের কাছে আসবো। একটা পশ্চিমবঙ্গ পুলিশ সম্পর্কে সুপ্রিম কোর্ট একটা সুন্দর কথা বলেছিলেন, 30 বছরে এরকম অপরাধ দেখেনি তারা। চাকরি জীবনে 30 বছরে এরকম পুলিশের গাফিলতি, এরকম পুলিশের ব্যবহার, এরকম তাদের পারফরমেন্স তারা 30 বছরে দেখেন। সময় একদম শেষ, আমি জাস্ট একটাই কথাই বলবো অভয়ের মাকে, একটাই আমার প্রশ্ন, আপনারা এখন কি চাইছেন? আমাকে বলছেন? কাকিমাকে। আমি চাইছি ন্যায় বিচার, যে একজনকে ধরে এনে ফাঁসিতে ঝুলিয়ে দিলাম, সেই বিচার আমি চাই না। সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে আজ যে 4 জন ডাক্তার ছিল, তাদের পুলিশ প্রথমে যদি সঠিক তথ্য বার করার চেষ্টা করত, ঠিক, তাহলে পুলিশ তাদের অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করত, সেটুকুও করা হয়নি। এবং এই যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, একে এই যে 2021 সালে যদি রাজ্য সরকার ব্যবস্থা নিতেন, তার যে দুর্নীতির অপরাধের তার সাজা দিতেন, তাহলে হয়তো আজকে আমি মেয়েটাকে হারিয়ে ফেলতাম না। আমি চাই তদন্তটা পুরোপুরি সঠিক হোক এবং আসল দোষীরা ধরা পড়ুক, এবং কোনো রাজনীতি নয়। আমার মেয়ে একটা সরকারি হসপিটালে কর্তব্যরত অবস্থায় ছিল, প্রতিষ্ঠান কিছুতেই তার দায় এড়াতে পারে না, এবং সেখানে পুলিশ প্রশাসন এবং আমাদের স্বাস্থ্য প্রশাসনের মাথা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি কিছুতেই তার দায় এড়াতে পারেন না। শুধু একজনকে, সঞ্জয়কে ফাঁসি দিয়ে দায় এড়িয়ে দিলে হবে না, সমস্ত অপরাধীদের ধরতে হবে এবং তাদের সবাইকে ফাঁসি ঝুলাতে হবে, এটাই আমার আবেদন। এবং যতদিন না আমি এটা করতে পারবো, ততদিন সমস্ত রাজনৈতিক রং ভুলে সমস্ত জননাগরিক, সমস্ত জুনিয়র সিনিয়র ডক্টর, সমস্ত দেশবাসী প্লিজ আমার পাশে থাকবেন, হতাশ হয়ে পড়বেন না, ভয়ও পাবেন না, আমাকেও হতাশ হতে দেবেন না, ধৈর্য হারাবেন না, আমার মতো শক্ত হয়ে ধৈর্য রাখবেন। আপনার আবেদন আমরা অবশ্যই ছিনিয়ে আনবো, আপনার নিশ্চয়ই ছিনিয়ে আনবো। এই ব্যর্থতা শুধুমাত্র আপনার নয়, আমাদেরও ছিনিয়ে আনতে হবে, কাঁধে কাঁধ রেখে লড়াইটা করে, এবং শেষ পর্যন্ত দেখতে হবে আর কত পাপ ঢাকার জন্য আর কত দূর যেতে পারে এই রাজ্য সরকার, এবং তারপরও তারা এই ধরনের মুখোশ পরে সব জিনিসটাকে ভুল পথে চালনা করতে পারে। কিন্তু আমরা লড়াই করব, অপেক্ষা করব বিচার ছিনিয়ে আনার জন্য। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।